প্রথমে হচ্ছে এরার্স সম্বন্ধে ক্লাস 9-এর বইতেও সামান্য তোমাদের ছিল, একদম ছিল না তা নয়। সেই জায়গা থেকেই শুরু করি। এখানে তো প্রপোর্শনাল এরার ডাইরেক্ট ঢুকে গেছি। মুখে একটুখানি এরার্স সম্বন্ধে বলে দিই। যে কোনো জিনিস মাপতে গেলেই আমাদের এরার বা ত্রুটি আসে। সে ত্রুটি অনেক রকমের হতে পারে, দেখবে বইতে শ্রেণীবিভাগ করা আছে, আমি শ্রেণীবিভাগে যাচ্ছি না এই মুহূর্তে। তা হিউম্যান এরার হতেই পারে, যেমন ধরো তুমি দেখলে 63 লিখলে 36। হ্যাঁ, এই ধরনের এরার মানুষের কন্ট্রোল নেই। এটা যে কোনো মানুষের যখনও হতে পারে। এটা একটু অ্যালার্টনেস বাড়ালে একটু কমতে পারে, কিন্তু হবে না এমন গ্যারেন্টি দেওয়া যায় না। মানে মানুষ মাত্রই ভুল হয়, যে কথাটা বলা হয়, এটা হচ্ছে সেই রকমই একটা ব্যাপার। তো যাই হোক, তা তোমার এই যে এরার সম্বন্ধে আলোচনা করছি আমরা, প্রধানত সিস্টেমিক এরার বা সিস্টেমেটিক এরার এই নিয়ে আলোচনা করব। এইটা কি না, ধরো তুমি একটা লাইন টেনেছো খাতায়, সেই লাইনের লেন্থটা মাপবে, সেই লাইনের লেন্থটা হয়তো 4.7 সেন্টিমিটারের চেয়ে বড়, 4.8 সেন্টিমিটারের চেয়ে ছোট। তা আমরা হয়, মানে আমরা যদি সাধারণ স্কেলে মাপি তাহলে হঠাৎ হয় 4.7 সেন্টিমিটার মাপ লিখব বা 4.8 সেন্টিমিটার মাপ লিখব, কিন্তু দুটোই হচ্ছে ভুল, কারণ একটা বেশি লিখছে, একটা কম লিখছে। এবার তুমি বলবে তাহলে স্যার স্লাইড ক্যালিপার্সের মতো কোনো যন্ত্র ব্যবহার করব, তাহলে পয়েন্টের পর আরও এক ঘর অ্যাকুরেসি পাবো। সেক্ষেত্রে একটা বক্তব্য আছে, ঠিক আছে, তুমি হয়তো সেই স্লাইড ক্যালিপার্স দিয়ে মেপে দেখলে 4.72 সেন্টিমিটারের চেয়ে বড়, 4.73 সেন্টিমিটারের চেয়ে ছোট। 4.7-এর চেয়ে বড় বলেছিলাম আগে, 4.8-এর চেয়ে ছোট বলেছিলাম। তা আমি স্লাইড ক্যালিপার্স মানে পয়েন্টের পরে ডেসিমেল প্লেসে আরও এক ঘর অবধি মাপতে পারলাম, মেপে 4.72 সেন্টিমিটারের চেয়ে বড় দেখছি আমি। একটা মাইক্রোস্কোপ বলে এক ধরনের, মানে ট্রাভেলিং মাইক্রোস্কোপ বলে এক ধরনের যন্ত্র হয়, সেই মাইক্রোস্কোপ দিয়ে আমরা খুব অ্যাকুরেটলি বড় করে ম্যাগনিফাই করে কোনো একটা জিনিসের লেন্থ আমরা দেখতে পারি। আমরা সেরকম ধরো একটা মাইক্রোস্কোপের তলায় এই দাগটাকে বসিয়েছি, দাগটাকে বসিয়ে দেখছি 4.72 সেন্টিমিটারের চেয়ে বড়, 4.73 সেন্টিমিটারের চেয়ে ছোট। তুমি আরও অ্যাকুরেটলি মাপার জন্য আরও একটা কোনো ডিভাইস তৈরি করেছো, সেই ডিভাইস দিয়ে মাপলে এটা ধরো 4.734 সেন্টিমিটারের চেয়ে বড়, 4.735 সেন্টিমিটারের চেয়ে ছোট, এরকম হতেই পারে। তা ব্যাপারটা হচ্ছে, তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, অর্থাৎ আমি ডেসিমেলের পরে এক ঘর করে আমার মাপার ক্যাপাসিটি বাড়াচ্ছি, কিন্তু বাড়ানো মানেই এই নয় যে আমি একদম এক্স্যাক্ট লেন্থটা কত আছে সেটা মেপে ফেলবো। তাহলে এক্স্যাক্ট লেন্থটা মাপতে পারছি না, যতই আমি ধরো ডেসিমেলের পরে আরও অ্যাকুরেট করার জন্যে ডেসিমেলের পরে আরও এক ঘর করে বাড়াচ্ছি, অর্থাৎ আরও সূক্ষ্মতা বাড়ছে মাপের, সেটা ঠিকই, অ্যাকুরেসি লেভেলটা বাড়ছে, কিন্তু একদম এক্স্যাক্ট কত সেটা আমি কিন্তু গ্যারেন্টি দিতে পারছি না যে এই লেন্থটা, এই দৈর্ঘ্যটা একদম এক্স্যাক্ট হচ্ছে এই মাপে। তুমি বলবে যে অত অ্যাকুরেটলি মেপে আমার স্যার কী হবে, প্রয়োজন কোথায়? সেটা অন্য কথা, প্রয়োজন নেই বলেই আমরা মাপি না, আমাদের কাজ চলে। কিন্তু অ্যাকুরেটলি মাপতে গেলে, একদম 100% অ্যাকুরেটলি মাপতে গেলে মানে যা মানে বোঝায়, এই কথাটার মানে বোঝায় সেটা আমরা কিন্তু করতে পারলাম না। ন্যাচারালি বুঝতেই পারছি যে পারফেকশন, 100% পারফেকশন বলে এই মাপার ক্ষেত্রে যন্ত্রই আমায় নিষেধ করছে, যন্ত্রই আমায় মাপতে দিচ্ছে না, পারফেক্টলি অ্যাকুরেট মাপ একটা মাপতে দিচ্ছে না। এইরকম, এটা তো লেন্থ মাপার ক্ষেত্রে বললাম, এই ধরনের কথা মানে সব ক্ষেত্রেই হতে পারে, মাস মেজারমেন্টের ক্ষেত্রেও হতে পারে। তুমি ধরো একটা কোনো একটা বস্তুর ভর মাপবে, সেটা হয়তো ধরা যাক তোমাকে যদি কেজি কিলোগ্রামের বাটখারা দিই, তুমি একটা বাটখারা চাপালে দেখবে বস্তুটা তার চেয়ে হালকা, দুটো বাটখারা চাপালে 1 কিলোগ্রাম দেখবে তার চেয়ে হালকা, মানে ইট ইজ
heavier than 1 কিলোগ্রাম but lighter than 2 কিলোগ্রাম। এবার তোমাকে গ্রামের বাটখারা দিলাম, হেক্টোগ্রামে। তুমি এবার ধরা যাক 200 গ্রাম বাটখারা চাপালে, 200 গ্রাম বাটখারা চেয়ে দেখলে ভারী, 300 গ্রামের চেয়ে কম। তাহলে তুমি বুঝতে পারলে এটা 1.2 থেকে 1.3 এই রেঞ্জের মধ্যে এর ওজন, মানে এর ভর। তারপরে তুমি যে ডেকাগ্রাম এই রেঞ্জের বাটখারা নিলে তুমি দেখলে হয়তো 50 গ্রামের চেয়ে ভারী, 60 গ্রামের চেয়ে কম। তুমি তখন বলে ইট ইজ হেভিয়ার দেন 1.25 বাট লাইটার দেন 1.26। তারপর গ্রাম রেঞ্জে নিলে এই কত কত মিলিগ্রাম অবধি গেলে, হ্যাঁ। তারপর আর আমরা অ্যাকুরেসি, মানে এমন তো হতেই পারে যে এমন আমি খুব সেন্সিটিভ যন্ত্র নিয়েছি যেটা ওই মিলিগ্রামের পার্থক্যকেও মেপে দিচ্ছি। তাহলে সেই মিলিগ্রামের পার্থক্যকে যদি মেপে দিই তাহলে কি দাঁড়াবে শেষ অবধি? না, শেষ অবধি তোমার ফাইনালি একদম সুপার অ্যাকিউরেট বা 100% অ্যাকিউরেট বলে কিন্তু কিছু আর থাকবে না। ক্লিয়ার? এইবার তোমার মানে আমরা যেটা নিচ্ছি বেসিক্যালি একটা অ্যাপ্রক্সিমেশন নিচ্ছি। অ্যাপ্রক্সিমেশনটা নিচ্ছি কীরকম? অ্যাপ্রক্সিমেশন নেব তাহলে রিডিং নেওয়ার সময় আমার যেরকম প্রয়োজন পড়বে, তা আমার কীরকম প্রয়োজন পড়বে, কতটা অ্যাকুরেট একটা রিডিং আমার হওয়া দরকার, ডিগ্রি অফ অ্যাকুরেসি কতটা হওয়া দরকার, সেইটা বুঝবো কী করে? অর্থাৎ আমার কোনটা বেশি অ্যাকুরেটলি মাপতে হবে, কোনটা কম অ্যাকুরেটলি মাপতে হবে, সেটা বুঝবো কী করে? সেইটা বোঝার একটা খুব সহজ টোটকা আছে। টোটকাটা হচ্ছে, তুমি ধরো কোনো একটা রাশি মাপছো, সেই রাশিটা মাপার জন্য তোমার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটাতে তোমার সেই রাশিটা ঘাত যত বেশি হবে তোমাকে সেই রাশিটা তত অ্যাকুরেটলি মাপতে হবে। একটা উদাহরণ নিয়ে ব্যাপারটা বুঝতে পারবে খুব সহজে। সেটা হচ্ছে, ধরো একটা লম্ববৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডারে তুমি ভলিউম মাপবে। ভলিউমের ফর্মুলা কি? πr²h, তাই তো? এবার তুমি একটা স্ক্রুগেজ বলবো না, ধরো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে তুমি ওই এইচ মানে হাইট অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার সেটা মাপছো, আর সেই এর সাহায্যেই, স্লাইড ক্যালিপার্সের সাহায্যেই তুমি রেডিয়াসটা মাপছো। এবার যেটা হয় সেটা হচ্ছে যে আমার ফর্মুলাতে কিন্তু আর এইচ এই দুটোর ঘাত বা পাওয়ার কিন্তু সমান নয়। আরটার স্কোয়ার আছে, এইচের কিন্তু স্কোয়ার টোয়ার কিছু নেই, মানে হায়ার পাওয়ার্স আর নট প্রেজেন্ট। তাহলে সেই ক্ষেত্রে আমাকে মাপবার সময় আর মেজারমেন্টে, অর্থাৎ রেডিয়াস মেজারমেন্টে বেশি যত্নবান হতে হবে, বা এমন যন্ত্র দিয়ে মাপতে হবে যে যন্ত্রে আরেকটু বেশি অ্যাকুরেসি সহ আমরা অ্যাকুরেসি লেভেলটা বাড়াতে পারি যন্ত্র পাল্টে, কিন্তু অ্যাবসলিউট অ্যাকুরেট বলে কিছু হয় না, অ্যাবসলিউট অ্যাকুরেসি বলেও কিছু হয় না। তাহলে ওই আরেকটু বেশি অ্যাকুরেট যন্ত্র দিয়ে আমরা রেডিয়াসটা মাপবো, আরটা মাপবো। তুমি প্রশ্ন করতে পারো যে হঠাৎ করে পাওয়ার বেশি হলেই সেটাকে বেশি অ্যাকুরেটলি মাপা দরকার, এটা বুঝছেন কি করে, বোঝা যাচ্ছে কি করে? এবার সেইটা বোঝার জন্য আমরা এই প্রপোর্শনাল এরার এই জায়গাটা একটু এবার বোঝার চেষ্টা করব। আচ্ছা, ধরো একটা কোয়ান্টিটি আছে এক্স, এক্স ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ জেড টু দি পাওয়ার বি। এটা হচ্ছে ফর্মুলাটা, যে ফর্মুলা দিয়ে তুমি এক্স বার করবে, এবং তুমি মাপছো হচ্ছে ওয়াই আর জেড। তোমার হাতে মাপার জন্য কি উপস্থিত আছে? ওয়াই মাপতে পারো তুমি যন্ত্রের সাহায্যে, জেড মাপতে পারো। এবার এই ফর্মুলাতে তুমি বসাবে, ওয়াই টু দি পাওয়ার এ বার করবে ক্যালকুলেটারে, জেড টু দি পাওয়ার বি বার করবে, দুটোকে গুণ করবে, তার সঙ্গে কে মাল্টিপ্লাই করবে, করলে তুমি এক্স পেয়ে যাবে। এইবার আমরা লগ নিয়েছি, এই ইকুয়েশনটার বোথ সাইডে লগ নিয়েছি। দেখো, লগ এক্স ইকুয়াল টু লগ কে প্লাস, লগের বেলায় লগ ওয়াই টু দি পাওয়ার এ, পাওয়ারটার সামনে চলে আসে,
আমার অঙ্কের মাস্টারমশাই বলতেন টিকি ছিটকানো, টিকিটা ছিটকে নেমে চলে এলো, টিকি মানে পাওয়ার। আর এটা হচ্ছে বি লগ জেড, এই লগ নিলে এরকম একটা এক্সপ্রেশন পাবো। এইবার ডিফারেন্সিয়াল নেব, ডিফারেন্সিয়াল মানে সোজা কথা এই এক্সপ্রেশনটার ডেরিভেটিভ করব। লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1/x, জানো কি জানি না, মানে ক্যালকুলাস ওইটুকু বোধ এখনো হয়নি। লগ এক্স এর যে কোনো লগ ওয়াই এর হয়েছে, তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ জানো, লগ এক্স এর ডেরিভেটিভ তাহলে 1/x। তাহলে আমরা ডিফারেন্সিয়াল ফরম্যাটে যখন লিখব তখন কিন্তু এই লগ এক্স এর ডিফারেন্সিয়াল নিলে ওই ডিএক্স ফ্যাক্টরটা থাকবে, এটাকে ডিফারেন্সিয়াল ফর্ম বলা হয়। তাহলে ডিএক্স ইন্টু 1/x মানে ডিএক্স বাই এক্স। কেটা ছিল কনস্ট্যান্ট টার্ম, তাহলে লগ কে সেটাও একটা কনস্ট্যান্ট টার্ম, তার ডিফারেন্সিয়াল নিলে 0 হয়। এ কনস্ট্যান্ট টার্ম, পাওয়ার যেটা সেটা তো কনস্ট্যান্ট বটেই, তাহলে সেইটা এর বাইরে যাবে, তোমার ডিফারেন্সিয়ালের বাইরে যাবে, শুধু ডিওয়াই বাই ওয়াই প্লাস বি ডিজেড বাই জেড। আশা করি এই এক্সপ্রেশনটা বুঝতে সমস্যা নেই। এই ডান দিকে আমি তাই জন্য একটুখানি দেখিয়ে দিয়েছি, ডিডিএক্স অফ লগ এক্স করলে 1/x হয়, ডি অফ লগ এক্সকে আমরা ডিফারেন্সিয়াল বলি। মানে আমরা মনে মনে কোনাকুনি গুণ করে নিতে পারি ডিএক্স, দেখো এইদিকে কোনাকুনি গুণ করে নিলে ডিএক্স বাই এক্স হয়, বাস্তবে কিন্তু কোনাকুনি গুণ নয়, ডিডিএক্স নিজে একটা অপারেটর। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ফর্ম, আর এটা ডিফারেন্সিয়ালের ফর্ম। এটা ডি অফ লগ এক্স করলে এই জিনিসটা আসছে, মানে মুখে যেন বলো না যে আমি কোনাকুনি গুণ করলাম, ডিএক্সটা কোনো রাশি নয়। আচ্ছা, এই যে এক্সপ্রেশনটা পেলাম, এই এক্সপ্রেশনে তার মানে ডি এক্স রইল, ডি ওয়াই রইল, ডি জেড রইল। এইবার ডি ওয়াইটা হচ্ছে তুমি ওয়াই রাশিটাকে যে যন্ত্র দিয়ে মাপছো তার ক্ষুদ্রতম ঘর, এটা ডিজেডটা হচ্ছে যে রাশিটাকে যে যন্ত্র দিয়ে মাপছো তার ক্ষুদ্রতম ঘর। যদি তুমি ধরো সেন্টিমিটার স্কেল দিয়ে মাপো, তাহলে ক্ষুদ্রতম ঘর তার কত, 1 মিলিমিটার, তাই তো? আমাদের যে আমরা যে ঘরোয়া স্কেল ব্যবহার করি তার ক্ষুদ্রতম ঘর হচ্ছে 1 মিলিমিটার। এবার তুমি সেই ক্ষুদ্রতম ঘরের যন্ত্র দিয়ে তুমি একটা স্কেলের লেন্থ, একটা লাইনের লেন্থ মেপেছো সেই স্কেল দিয়ে, ধরো 4.3 সেন্টিমিটার হয়েছে, তাহলে এই ডিওয়াইটার তখন হবে 0.1 সেন্টিমিটার, মানে 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার, আর ওয়াইটা হচ্ছে তার মানে 4.3 সেন্টিমিটার, যা বললাম। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ওয়াইটা হচ্ছে এই যে প্রাপ্ত মান, অবটেন ভ্যালু, তুমি যেটা মাপছো ওই যন্ত্রের সাহায্যে, আর ডিএক্স ডিওয়াই ডিজেড হচ্ছে মাপা রাশিগুলির ক্ষুদ্রতম ঘর সংখ্যা। ডিএক্সটা লেখা উচিত হয়নি, কারণ ডিএক্সটা তো আমি সরাসরি মাপছি না যন্ত্রের সাহায্যে, মাপছি ডিওয়াই আর ডিজেড মেপে ডিএক্সকে পাচ্ছি। তাহলে আমি যে যন্ত্র ব্যবহার করব তার ক্ষুদ্রতম ঘর সংখ্যাটা হচ্ছে এই ডিওয়াই বা ডিজেড। এইবার তোমায় একটু আগে যে উদাহরণটা দিলাম, অর্থাৎ ভলিউম অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার, সেখানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাইটা তো কনস্ট্যান্ট টার্ম, ধরো বাদ দিয়ে দিলাম, আর স্কোয়ার এইচ টু দি পাওয়ার 1, আর স্কোয়ার এইচ মানে হচ্ছে আর টু দি পাওয়ার এ, যদি ভাবি এর ভ্যালুটা হচ্ছে 2, আর জেডটাকে এইচ যদি ভাবি জেড এর ভ্যালুটা হচ্ছে 1, এই বি এর ভ্যালুটা হচ্ছে 1। তাহলে এই যে ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলাতে দেখো এই টিকিগুলো সামনে চলে এসছে। দেখি আমি এখানে 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 অন্য একটা এক্সাম্পল নিয়েছি, যেটা বোঝাচ্ছি সেটা এখানেই বুঝিয়ে নিই। সেটা হচ্ছে যে তার মানে সহজ কথায় বলতে গেলে এই এটা হয়ে যাবে 2 dr বাই আর প্লাস 1 ইন্টু ডি এইচ বাই এইচ, এরকম থাকবে। তাহলে রেডিয়াস এই যে ডি আর বাই আর হবে, বা এই ডিজেড বাই জেড এর বদলে ডি এইচ বাই এইচ হবে, এই জিনিসটাকে বলা হয় প্রপোর্শনাল এরার। এই প্রপোর্শনাল এরার বলা হয় কেন না, প্রপোর্শন কথাটার মানেই হচ্ছে কতর মধ্যে কত। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে 1 কিলোমিটার রাস্তা মাপতে গেলে তোমার যদি 1 মিটার কম বেশি হয়ে যায় মাপায়, খুব একটা কিছু ম্যাটার করে না, 1 in 1000, হ্যাঁ, আমরা তাতে বিশেষ কিছু অসুবিধা ভোগ করি না। কিন্তু তুমি যদি 10 মিটার লেন্থ মাপছো, সেখানে যদি 1 মিটারের তফাৎ হয়ে যায়, সেখানে কিন্তু
অনেকটাই কম বেশি হয়ে যাবে। অর্থাৎ কতটার মধ্যে, মানে হাতির ওজন যখন মাপবো তখন আমার কিলোগ্রাম অ্যাকুরেসি বা রাদার গ্রাম অ্যাকুরেসি কোনো প্রয়োজন নেই, কিন্তু পিঁপড়ের ওজন যখন মাপবো তখন মিলিগ্রাম অ্যাকুরেসিটাও কিন্তু কম হয়ে যাবে। মিলিগ্রাম, একটা পিঁপড়ের ওজন 1 মিলিগ্রামেরও কম হয়। তাহলে সুতরাং যে রাশিটা মাপতে চলেছি তার সাপেক্ষে এই মানে মানে আমার মাপার যন্ত্রটা কতটা অ্যাকুরেট সেইটার একটা তুলনামূলক এক্সপ্রেশন হচ্ছে এই জিনিসগুলো, ডিওয়াই বাই ওয়াই বলো বা ডিজেড বাই জেড বলো, সেই জন্য প্রপোর্শনাল এরার। অর্থাৎ ধরো আমি একটা উদাহরণ নিলাম, ধরো তুমি ওই স্কেল দিয়ে যে লেন্থটা মাপছো সেই স্কেলের ডিওয়াইটা হচ্ছে 0.1 সেন্টিমিটার, এইখানে ওয়াইটা তুমি স্কেলের সাহায্যে তুমি 1 সেন্টিমিটার একটা লম্বা লাইন মেপেছো, তাহলে 0.1/1 করলে তার মানে 1/10 হয়। কিন্তু সেখানে যদি তুমি একটা 10 সেন্টিমিটার লম্বা লাইনকে এই স্কেল দিয়ে মাপো তাহলে 0.1/10 হয়ে যাবে, তার মানে 1/100 হয়ে যাবে, অর্থাৎ এরারটা অনেক ছোট হয়ে যাবে। এই জিনিসটাকেই আমরা প্রপোর্শনাল এরার বলি। ক্লিয়ার সুমন? এই জিনিসটা তো হচ্ছে যেটা আমরা যে যন্ত্র সাহায্যে মাপছি তার ক্ষুদ্রতম মাপ, আর এটা হচ্ছে আমার অবটেন ভ্যালু। হ্যাঁ, এবার তার মানে আমি ধরো যে উদাহরণটা নিলাম যে 1 সেন্টিমিটার লেন্থ মাপবো একটা সাধারণ স্কেল দিয়ে, তাহলে এই ডিওয়াইটা সেখানে কত হবে? ডিওয়াইটা 0.1 সেন্টিমিটার হবে, কারণ আমার সাধারণ স্কেলের ক্ষুদ্রতম ঘর 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার, আর ওয়াইটা হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে 0.1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার, তাহলে 1/10 1/10, তাই তো? কিন্তু যদি আমরা ওই একই স্কেল দিয়ে 10 সেন্টিমিটার লম্বা একটা লাইন মাপি, লেন্থটা মাপি, তাহলে এটা 0.1 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার, তাহলে এই রেশিওটা তখন কত হবে? 1/10, এই 1/10 নয় 1/100 হয়ে যাবে, 1/100 হয়ে যাবে। তার মানে এই জিনিসটাকে আমরা তখন ছোট করতে পারলাম মাপটা, অর্থাৎ প্রপোর্শনটা আমরা কমাতে পেরেছি, ছোট করতে পেরেছি। তার মানে অ্যাকুরেসিটা বাড়বে কীভাবে না, যখন আমরা এই কোয়ান্টিটিটাকে অর্থাৎ ডিনোমিনেটরটাকে বড় করব আর এই নিউমারেটরটাকে ছোট করব, আর এই জিনিসটাকে আমরা বলে প্রপোর্শনাল এরার, অর্থাৎ কতর মধ্যে কত, মানে আমি মাপছি কত, সেই কতর মধ্যে আমার মিনিমাম মাপটা কত, মাপকাঠিটা কত। সরল দোলকের ক্ষেত্রে পর্যায়কালে একটা ফর্মুলা আছে, তোমাদের এই এক্সপেরিমেন্টটাও আছে ক্লাস 11-এ, কিন্তু তোমার জানি না আদৌ করানো সম্ভব হবে কিনা। যাকে পর্যায়কাল সরল দোলক কাকে বলে একদিন বোধহয় আলোচনা করছিলাম, কোনো একটা ভরকে সুতো বেঁধে যদি ঝুলিয়ে দুলিয়ে দেওয়া হয়, সেটা যে দুলতে থাকে সেইটা একটা পূর্ণ দোলন কমপ্লিট করতে যতটা সময় নেয়, অর্থাৎ ধরো এই 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 হাতটাকে মনে করো দোলক, এখানে ঝুলছে, এখান থেকে একে দুলিয়ে দিলাম, এদিকে গেল, আবার এদিকে গেল, আবার এই মাঝে ফিরে এলো, এটা হচ্ছে একটা পূর্ণ দোলন। তার মানে এই গেল, এই গেল, এই ফিরে এলো, অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করেছিল গোটা যাত্রা দুদিকে কমপ্লিট করে সেখানে ফিরে এলে যতটা সময় লাগে সেই পরিমাণ সময়টাই হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড। আর তার সঙ্গে ওই সরল দোলকের দৈর্ঘ্য আর অভিকর্ষজ ত্বরণের সম্পর্কটা এরকম, 2π√L/g। এলটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য বলা হয়, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এটা স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন, স্ট্যাবলিশড এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটাকে স্কোয়ার করেছি, টি স্কোয়ার ইকুয়াল টু 4π² L/g, তাহলে জি ইকুয়াল টু 4π² L/t²। তাহলে তুমি যদি এই সূত্রের সাহায্যে অভিকর্ষজ ত্বরণ কোনো স্থানে কত সেটা যদি মাপতে চাও, তোমাকে এই এলটা মাপতে হবে আর টিটা মাপতে হবে, তাহলে ফর্মুলায় বসাবে, জি পেয়ে যাবে। তাহলে আমরা এই এক্সপ্রেশনটার দুদিকে লগ নিলাম,
দেখো আগের পদ্ধতিতে। এবার লগ নিলে লগ জি ইকুয়াল টু লগ 4 পাই স্কোয়ার গোটাটা রেখেছি, কনস্ট্যান্ট টার্ম গোটাটাই, প্লাস লগ এল, আর এটা তলায় আছে যেহেতু তাই জন্য -2 লগ টি, টি স্কোয়ার ছিল, টিকিটা ছিটকে এসছে তাই জন্য 2 লগ টি। এবার এই এক্সপ্রেশনের দুদিকে আমরা ডিফারেন্সিয়াল নিলাম, ডিজি বাই জি ইকুয়াল টু 0 প্লাস ডিএল বাই এল -2 ডিটি বাই টি। আশা করি এই অবধি কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা মাইনাস আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এরার্স আর অলওয়েজ পজিটিভ, মানে এরার্স আর অলওয়েজ অ্যাডিটিভ। ধরো পজিটিভ বলবো না, অ্যাডিটিভ ধরা হয়। অ্যাডিটিভ মানে হচ্ছে যে ধরো তুমি একটা এরার করলে একটাতে, আরেকটা এরার করলে একটা এরার আর একটা এরারকে কমিয়েও দিতে পারে আবার বাড়িয়েও দিতে পারে। এবার এগুলো তো সব র্যান্ডাম ক্যালকুলেশন, আমরা ধরে নেব ফর আওয়ার মানে মানে ডিসকাশন যে আমাদের বেড়েই যাবে। কমলে তো ভালো, কমলে তো কোনো ক্ষতি নেই। আমরা এখানে ম্যাক্সিমাইজ করতে চাইছি, মানে ম্যাক্সিমাম কতটা এরার হতে পারে সেইটা হিসেব করে দেখতে চাইছি। তাই জন্য আমাদের এখানে এক্সপ্রেশনে মাইনাস থাকলেও আমরা নেব প্লাস। তাহলে এই টার্মটা প্লাস হয়ে গেল, আর জিরো তো রইল না কিছু। তাহলে এবার ডিএল আমরা এই কার্যকর লেন্থটা মাপা হয় একটা ওই স্কেল দিয়ে, সেই স্কেলটার ক্ষুদ্রতম ঘর হচ্ছে 1 মিলিমিটার, তাহলে 0.1 সেন্টিমিটার। এবার ধরো তুমি সুতোটাকে 90 সেন্টিমিটার লম্বা সুতো নিয়েছো, একটা 90 সেন্টিমিটার লম্বা সুতো নিয়ে ওই ববটাকে ঝুলিয়েছো, আর তাহলে এই ডিএলটা তার মানে 0.1 সেন্টিমিটার, এল হচ্ছে 90 সেন্টিমিটার। এইবার তুমি যে স্টপওয়াচ দিয়ে দোলনকালটা মাপছো, আমরা অ্যাকচুয়ালি কী করি, এইরকমভাবে মাপি আর কি। আমরা এই একসঙ্গে হয়তো 35টা 20 অসিলেশনের জন্য যে টাইম সেইটা মেপে নিই, মানে একটা দোলনকাল মাপতে অনেক বেশি এরার আসে, তাই জন্য 20টা অসিলেশন, মানে এরকম 20 বার পূর্ণ দোলনের জন্য কতটা টাইম লাগলো, কত সেকেন্ড লাগলো সেটা মাপে নিই, সেটাকে এবার 20 দিয়ে ভাগ করে দিই, তাহলে একটা দোলনের জন্য যে টাইম সেটা পেয়ে যাব। তাহলে এইবার 35 সেকেন্ড লিখেছি। তাহলে আমার এখানে দেখো, এখানে জি ইকুয়াল 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। এইবার এইখানে ফর্মুলাতে এই 90/35 হোল স্কোয়ার ইন্টু 20 হোল স্কোয়ার, 35কে 20 দিয়ে আমি ভাগ করতে হতো অ্যাকচুয়ালি, তাহলে একটা টাইম পিরিয়ড পেতাম। 35/20 তার হোল স্কোয়ার করতে হতো, তাহলে 20 হোল স্কোয়ারটা উপরে চলে এসছে। সেখান থেকে অভিকর্ষ ত্বরণের মান আসছে 1160.18 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের যেখানে অভিকর্ষ ত্বরণের মান 980-র মতো আমরা জানি। এইবার তাহলে এর আনুপাতিক ত্রুটি একটু বার করে দেখি কত কি হচ্ছে। এইবার দেখো ডিজি বাই জি ইকুয়াল টু, এই যে ডিজি, এই ফর্মুলাটা ইউজ করবো, ডিজি বাই জি ইকুয়াল টু ডিএল বাই এল প্লাস 2 ডিটি বাই টি। তাহলে এটা 0.1/90, এই যে 0.1 হচ্ছে এটা হচ্ছে ডিএল বাই এল 0.1/90 প্লাস এইখানে 2 ডিটি বাই টি প্লাস 2 ইন্টু তোমার যে আমার যে দোলক ঘড়ি, তাইতে আমি 0.1 হচ্ছে আমার 0.1 সেকেন্ড হচ্ছে ন্যূনতম ঘরের মাপ, আর আমি মেপেছি কত, 35 সেকেন্ড মেপেছি। তাহলে এইটা করলে আমার হয় 6.825 × 10⁻³ এবার প্রপোর্শনাল এরার বা আনুপাতিক ত্রুটি সেটা কি, সেটা হচ্ছে ডিজি বাই জি পার্সেন্টেজ বলা হয়। এই এরারটাকে 100 দিয়ে গুণ করলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটা হচ্ছে আমার পার্সেন্টেজ এরার বলা হয়। অর্থাৎ 100%-এর মধ্যে কতটা এরার, মানে একটা ধরো তো আমরা তুমি 100 রিডিং পেয়েছো, রিডিংটার মান যদি 100 পেয়ে থাকো, সেখানে তোমার ত্রুটি হচ্ছে 0.6825%। ইট ইজ ওয়েল উইদিন দ্য লিমিট। আমরা 1%, 2% এরার, এমনকি আমাদের মানে কি বলবো, ওই আমাদের যে হায়ার সেকেন্ডারিতে যে প্র্যাকটিক্যাল হয় তাতে 10% এরারও আমরা অ্যাকসেপ্ট করি, কারণ তখন ধরো সবে ছেলেমেয়েরা শিখছে কীভাবে কাজ করতে হয়।
তাহলে এই বেরিয়েছে। তাহলে স্যার এত তফাৎ বেরোলো কেন? না, তফাৎ বেরোলো মানে এই 35টা 35 হবে না, এটা ওই 33 বা 34, 33 থেকে 34-এর মধ্যে একটা ভ্যালুতে হয় আর কি। এই ভ্যালুটা 35 হয় না, 35 করে দিয়েই আমি ইচ্ছে করে বাড়িয়ে দিয়েছি এটাকে একটু কমালেই দেখবে ভ্যালুটা অনেক অ্যাকুরেটলি আসছে। 90-র জন্য মনে হয় 35ও হবে না, আরও অনেক কম হবে, 33 কি 32 এরকম একটা কিছু হবে, যাকে যা হবে। তা এই ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, এই ফর্মুলা যেটা তোমাকে একটু আগে আলোচনা করছিলাম, দেখো এই যে পাই আর স্কোয়ার এইচ লগ ভি ইকুয়াল টু লগ পাই প্লাস 2 লগ আর প্লাস লগ এইচ, তাহলে আমি ডিভি বাই ভি হচ্ছে 2 ডিআর বাই আর প্লাস ডিএইচ বাই এইচ। তাহলে এখানে আমরা ওই, তার মানে এখান থেকে বুঝতে পারছি যে যেহেতু আর স্কোয়ার আছে, তাহলে দ্য রেডিয়াস শুড বি মেজার্ড উইথ গ্রেটার অ্যাকুরেসি দেন দ্য হাইট। এবং সে এই সিলিন্ডারের ক্ষেত্রে সাধারণত রেডিয়াসটা মাপা হয় স্ক্রু গেজের সাহায্যে, আর হাইটটা মাপা হয় স্লাইড ক্যালিপার্সের সাহায্যে। আমরা এরপরে স্ক্রু গেজ দেখব। এই স্ক্রু গেজের ক্ষেত্রে আমরা স্লাইড ক্যালিপার্সে 0.1 মিলিমিটার এই অ্যাকুরেসিতে মাপতে পেরেছিলাম, আর স্ক্রু গেজে আমরা 0.01 মিলিমিটার এই অ্যাকুরেসিতে মাপতে পারবো। আচ্ছা, এরপর স্ক্রু গেজে আসি। স্ক্রু গেজ যন্ত্রটা এরকম দেখতে হয়, এই জিনিসটাকে ঘোরানো যায়, এই জিনিসটা ঘোরানো যায়, এই জিনিসটা এই জায়গাটা ধরে ঘোরাতে হয়। এই জিনিসটা ঘোরালে এই যে দেখছো সামান্য একটা অংশ বেরিয়ে আছে আর এইখানে খানিকটা অংশ বেরিয়ে আছে, এর মধ্যে তুমি যেটাকে মাপবে সেটাকে রাখতে হবে। অর্থাৎ যে মাপটা তুমি মানে যে জিনিসটার মাপ নেবে সেটাকে এইটার ফাঁকে আমাকে রাখতে হবে। তার চেয়ে বড় জিনিসের মাপ স্ক্রু গেজের সাহায্যে নেওয়া যায় না। এইবার এটাকে আমাকে ঘোরাতে হবে। এবার ঘুরিয়ে এই জিনিসটাকে বলা হয় জ, মানে চোয়াল। এই চোয়ালের মধ্যে এই বস্তুটাকে আটকে রাখতে হয়। তার মানে এই যে নবটা, এটাকে ঘুরিয়ে এই ফাঁকটাকে আমরা ছোট বড় করতে পারি। আচ্ছা, এইবার এখানে যে জিনিসটা আছে বিশেষত্বটা হচ্ছে এই যে দাগটা দেখছো, আমি একটু দরকার হলে ম্যাগনিফাই করি। ম্যাগনিফাই করলে এই যে দাগটা দেখছো, এইটা হচ্ছে লিনিয়ার স্কেল। এইটা এই যে রডটা দেখছো, এই রডটা আসলে এতটা লম্বা রড। এর উপরে এই যে অংশটা, এই অংশটা এর উপর জ্যাকেটের মতো খাপের মতো পরানো আছে। এইটা ঘুরলে তোমার এই যে তোমার এইটার সঙ্গে আবার এই ভেতরের রডটার কানেকশান আছে। অর্থাৎ তোমার এইটা ঘুরে যদি বাইরের দিকে বেরোয়, তাহলে এই রডটাও বাইরের দিকে বেরোবে। আর এই যে জিনিসটা, এটা আস্তে আস্তে এইখানে 1 2 3 4 দাগানো থাকে, সেন্টিমিটার স্কেলটা দাগ দেওয়া থাকে, ইমপ্রেশন করা থাকে, আস্তে আস্তে লেখাটা বেরোবে। অর্থাৎ এই অংশটার সঙ্গে এই অংশটা ফিক্সড, আর এই অংশটার সঙ্গে আবার এই অংশটা ফিক্সড। কারণ ভেতরে এই অংশটা এই লাঠিটার সঙ্গে জোড়া আছে দিয়ে, এই জিনিসটাও কিন্তু পাইপের মতো, এই পাইপের মধ্যে এই পাইপটা উপরে পড়ানো আছে। অর্থাৎ এই পাইপটা উপরে এগিয়ে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে। এইখানে তোমার এই যে এটা কতটা তোমার লিনিয়ার স্কেল দেখা যাবে সেটা আমরা বুঝতে পারবো। এই জিনিসটাকে বলা হয় লিনিয়ার স্কেল, রৈখিক স্কেল, আর এইটাকে বলা হয় সার্কুলার স্কেল বা বৃত্তীয় স্কেল। এই বৃত্তীয় স্কেলে জেনারেলি 100টা দাগ দেওয়া থাকে এরকম গোল করে, এর মানে তোমার সার্কামফারেন্স বরাবর 100টা দাগ দেওয়া থাকে, 0 1 2 3 4 এই করে করে। আবার 99-এর পর আবার 0-তে চলে আসে, মানে 100খানা দাগ দেওয়া আছে। এইবার আমাকে এখানে একটা টার্ম নতুন আমরা শিখবো, সেটা হচ্ছে স্ক্রু পিচ। স্ক্রু পিচ কি? স্ক্রু পিচ হচ্ছে এই যে নবটা, এই নবটাকে
এক পাক ঘোরালে এই লিনিয়ার স্কেলে এই অর্থাৎ এই যে জটা কতটা ফাঁক হয়, এই জটা কতটা ফাঁক হবে না, এইটা ধরো যতটা তার মানে লিনিয়ারলি এদিকে সরবে, অর্থাৎ আমি এটাকে সার্কুলারলি ঘোরাচ্ছি, বা সহজ ভাষায় বলতে গেলে নাট বল্টু সিস্টেম যেমন দেখেছো, অর্থাৎ এক পেঁচ একটা নাটকে ঘোরালে সেই নাটটা তোমার বোল্টের মধ্যে কতটা এগোয় বা পিছোয়, অর্থাৎ একটা লেন্থ সে এগোয় বা একটা লেন্থ সে পিছোয়, সেই লেন্থটা হচ্ছে স্ক্রু পিচ। অর্থাৎ এখানে একটা রোটেশন, একটা পূর্ণ ঘূর্ণনের জন্য যে রৈখিক সরণটা হচ্ছে সেইটাকেই বলা হয় স্ক্রু পিচ। এটা বেসিক্যালি তো একটা নাট বোল্ট সিস্টেম। তাহলে একটা পূর্ণ ঘূর্ণন মানে সার্কুলার স্কেলের ক ঘর হয়ে গেল, তার মানে স্যার এই দাগটা তার মানে সার্কুলার স্কেলের, হ্যাঁ বলো, বুঝতে পারলাম না, কেটে গেল কতটা। কিছু বুঝতে পারছি না সুমন তোমার মানে, আচ্ছা আগে বলে নি, আমি এইটাকে, তুমি এই জিনিসটাকে একটাকে বোল্ট বোল্ট মনে করো, আচ্ছা আমি বলছি শুনে না, এইটাকে বোল্ট মনে করো, এইটাকে নাট মনে করো, তাহলে বোল্টের মধ্যে আচ্ছা নাট আর বোল্ট কোনটাকে কি বলে জানো, লম্বা পেরেক বা স্ক্রু এর মতো যে লম্বা জিনিসটা সেটাকে বলা হয় বোল্ট, আর তার মধ্যে যে ছোট তোমার যে অংশটা গোল করে ঘুরিয়ে আমরা টাইট দিই সেটাকে বলা হয় নাট। তাহলে আমার এই জায়গাটাকে মনে করো নাট, আর এই জিনিসটাকে মনে করো বোল্ট। এই বোল্টের মধ্যেই নাটটা ঘুরছে। এইবার এক পাক আমি ঘোরালাম, এক পাক ঘোরালাম মানে এই সার্কুলার স্কেলটা ঘুরে গিয়ে আবার এই জিরোতে এসে পৌঁছলো, মানে অর্থাৎ সার্কুলার স্কেলে 100 গড় ঘূর্ণন হয়ে গেল। কার রেসপেক্টে না, এই যে দাগটা দিয়েছিলাম এই দাগটার রেসপেক্টে, এই দাগটার রেসপেক্টে 100 গড় 100 বৃত্তীয় ঘরের ঘোরা কমপ্লিট হলো। তাহলে একটা গোটা পূর্ণ ঘূর্ণনের জন্য এই স্কেলটা কতটা এগোলো বা পিছলো না, সেটা হচ্ছে 1 মিলিমিটার, সেটাকে আমরা নাম দিচ্ছি স্ক্রু পিচ। অর্থাৎ যে একটা পূর্ণ ঘূর্ণনের জন্য স্কেলটা রৈখিক দিকে কতটা এগোচ্ছে বা পিছোচ্ছে সেই লেন্থটাই হচ্ছে স্ক্রু পিচ। তাহলে একটা পূর্ণ ঘূর্ণন মানে সার্কুলার স্কেলের 100টা রোটেশন, তোমার 100টা যে 100 ডিভিশন রোটেশন ঘুরে যাওয়া, কারণ এখানে অলরেডি 100টা ঘর আছে। তাহলে 100 ডিভিশন রোটেশন ইন সার্কুলার স্কেল ইকুয়াল টু 1 মিলিমিটার শিফট ইন লিনিয়ার স্কেল। আশা করি এই লাইনটা একই কথা, মানে বুঝতে অসুবিধা নেই। তাহলে 100 ডিভিশন রোটেশন না করিয়ে যদি আমি 1 ডিভিশন রোটেশন করে একটা ঘর শুধু যায়, মানে অর্থাৎ এই 0 থেকে 1-এ শুধু যদি আমি সামান্য ঘোরাই, তাহলে এখানে লিনিয়ার স্কেলে শিফট কত হবে 1/100 মিলিমিটার ইন লিনিয়ার স্কেল। তাহলে 1/100 করলে 0.01 মিলিমিটার শিফট ইন লিনিয়ার স্কেল। এটাকে নাম দেওয়া হয়েছে লিস্ট কাউন্ট অফ দ্য স্ক্রু গেজ বা লঘিষ্ঠ ধ্রুবক। এই স্ক্রু গেজ যন্ত্রটা লঘিষ্ঠ ধ্রুবক, অর্থাৎ তোমার দেখো স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে আমরা যেটা ভার্নিয়ার কনস্ট্যান্ট পেয়েছিলাম, সেই ভার্নিয়ার কনস্ট্যান্টটা ছিল 0.1 মিলিমিটার বা 0.01 সেন্টিমিটার। এখানে কিন্তু লিস্ট কাউন্ট পেলাম 0.01 মিলিমিটার, তার মানে সেন্টিমিটারে নিয়ে গেলে 0.001 সেন্টিমিটার, অর্থাৎ the screw gauge can measure to a more degree of accuracy, আর এক ঘর বেশি আমরা অ্যাকুরেসিতে মাপতে পারি। এইখানে আমরা দেখো ম্যাগনিফাই করে এঁকেছি লিনিয়ার স্কেলটা আর সার্কুলার স্কেলটা, আমিও দরকার হলে আর একটু ম্যাগনিফাই করে নিই। এইখানে ধরা যাক এটা এখানে 5 লেখা আছে, দেখি এখানে রিডিংটা, হ্যাঁ ঠিক। এখানে এবার তুমি ওই কোনো একটা বস্তুকে তো তুমি লেন্থ মাপবে, তো বস্তুটাকে তুমি ভরে দিয়েছো, ভরে দেওয়ার পর ধরা যাক তোমার এইখানে কত, তাই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে ফাঁক করতে হয়েছে। কতটা ফাঁক করতে হয়েছে না, এইখান থেকে তুমি গড়াতে গড়াতে এটা 0 সেন্টিমিটার দাগ, এখানটা এটা হচ্ছে 1 সেন্টিমিটার দাগ, এটা তোমার 1 মিলিমিটার 2 মিলিমিটার 3 মিলিমিটার 4 মিলিমিটার 5 মিলিমিটার 6 7 8 9 10, এখানে 1 সেন্টিমিটার কমপ্লিট হলো। তারপরে 1 মিলিমিটার দাগটা অলরেডি পেরিয়ে গেছে, তাহলে আমার লিনিয়ার স্কেল রিডিং বা রৈখিক স্কেলের পার্ট হচ্ছে তার মানে 11 মিলিমিটার,
বা 1.1 সেন্টিমিটারও লিখতে পারো, 11 মিলিমিটার বা 1.1 সেন্টিমিটার। এইবার ওই বস্তুটাকে দিয়ে রেখে এই জয়ের মধ্যে রেখে আমি তো টাইট করেছি। টাইট করার পর যদি আমার এই ভার্নিয়ার বলবো না, এখানে সার্কুলার স্কেলের যেটা 0th মার্ক, সেই 0th মার্কটাই যদি এই লাইনের সঙ্গে মিলে যেত, তাহলে আমার সার্কুলার স্কেল রিডিং 0 হতো এবং শুধুমাত্র আমরা 11 মিলিমিটার বলতে পারতাম। কিন্তু এইখানে দেখো সার্কুলার স্কেলটা আমরা টাইট অবস্থাতে, সার্কুলার স্কেলের এখানে 1 2 3 4, আমি আরও ম্যাগনিফাই করছি দরকার হয়, এখানে দেখো 1 2 3 4 5 6 আর 7 8 9 10, তার মানে এখান থেকে এটা 10টা, এখানে এটা এখানে 10 লেখা, এটা 5 নয়, আমি বুঝতে পারছিলাম না, এটা 10 লেখা। তার মানে এখান থেকে 6টা সার্কুলার ডিভিশনের যে 6 নম্বর দাগটা, 0টা বাদ দিই, 1 2 3 4 5 6, এই 6 নম্বর দাগটা এই লাইনের সঙ্গে মিলে যাচ্ছে। সো মাই সার্কুলার রিডিং ইজ নাও 06। সার্কুলার রিডিংটা কিন্তু কোনো ইউনিট নেই, ইউনিটলেস। তাহলে আমাকে ফাইনাল রিডিং পেতে গেলে কী করতে হবে? ফাইনাল রিডিং পেতে গেলে এই লিনিয়ার স্কেল রিডিংয়ের সঙ্গে, অর্থাৎ এই 11 মিলিমিটারের সঙ্গে সার্কুলার স্কেল রিডিংয়ের সঙ্গে লিস্ট কাউন্টকে গুণ করতে হবে। কারণ এখানে 6টা ঘর যাওয়া মানে লিনিয়ার স্কেলে কতটা যাওয়া সেটা তো আমায় এই লিস্ট কাউন্টই বলে দিয়েছে, যে এক ঘর ঘূর্ণন, 100 ঘর ঘূর্ণন মানে 1 মিলিমিটার শিফট, তাহলে এক ঘর ঘূর্ণন মানে 0.01 মিলিমিটার শিফট, সেটা আমায় কে বলে দিয়েছে? না, এই লিস্ট কাউন্ট টার্মটা বলে দিয়েছে। তাহলে আমার এইখানে তাহলে 06 ইন্টু 0.01 মিলিমিটার, এটা গুণ করলে তাহলে 11.06 মিলিমিটার হয়, তাহলে সেন্টিমিটার ইউনিটে 1.106 সেন্টিমিটার। খেয়াল করে দেখো স্লাইড ক্যালিপার্সে কিন্তু আমরা পয়েন্টের পরে সেন্টিমিটার ইউনিটে 3 ঘর অবধি মাপতে পারিনি, 2 ঘর অবধি মাপতে পেরেছিলাম। ক্লিয়ার? সিক্স মিলিমিটার না, 6 রিডিংটা 6, এখানে কোনো ইউনিট হয় না তো বললাম। সার্কুলার স্কেলটা তো সেন্টিমিটার এককে নেই, সার্কুলার স্কেলটা তো জাস্ট 6টা দাগ, মানে এখানে 100টা দাগ করা আছে, সেটা কোনো তোমার সেন্টিমিটার বা মিলিমিটার তার কিছু হয় না। এইবার তোমার এখানে এক ঘর শিফট মানে 0. এই যে এইখানে এক ঘর শিফট মানে 0.01 মিলিমিটার শিফট। এই যে গোলটা, এই যে যন্ত্রটা তৈরি করা হয়েছে, এই যন্ত্রটা যদি যে সাইজের ধরো, সেই সাইজের মধ্যে এইখানে আমার 100টা ঘরকে সমান ভাগে ভাগ করতে হবে। অর্থাৎ এর যেটা পরিধি, সেই পরিধিটাকে, হ্যাঁ যে সাইজেরই হোক, হ্যাঁ, কিন্তু সেটা তো আমার কোনো কাজের নয়। মানে আমি ধরো আমি ছোট সাইজের যদি স্ক্রু গেজ বানাই, তাহলে ছোট স্ক্রু গেজের যে পরিধিটা হবে সেটা ছোট হবে, সেইখানে ওই 100টা ঘর মানে ঘন ঘন হবে। তুমি যদি একটু বড় সাইজের স্ক্রু গেজ বানাও, সেখানে ওই 100 ঘর একটু ফাঁক ফাঁক হবে। তাহলে সুতরাং আমার ওই তোমার বৃত্তীয় স্কেলে ঘরগুলোর মধ্যে কতটা ফাঁক থাকবে, সেইটাতে কিন্তু আমার রিডিংয়ে তফাৎ কিছু হবে না। রিডিং ওই মানে ছোট স্ক্রু গেজেও 6 ঘরই আসবে, বড় স্ক্রু গেজেও 6 ঘরই আসবে। যদি মানে এমনই ব্যবস্থা থাকে যে 11 মিলিমিটার মেন স্কেল রিডিং, লিনিয়ার স্কেল রিডিং, আর তোমার সার্কুলার স্কেল রিডিং 6, এই যে 6 ঘর গেল, এই 6 ঘর গেল মানে হচ্ছে যে তোমার মানে এক ঘর গেলে দেখতে পেলাম যে আমার 0.01 মিলিমিটার এই জটা এগিয়ে যায়, স্ক্রু গেজের জটা, চোয়ালটা। তাহলে আমার এখানে 6 ঘর এগোলে তার মানে 6 ইন্টু 0.01 মিলিমিটার এগোবে। তার মানে সহজ কথায় বলতে গেলে আমরা তার মানে এই সার্কুলার স্কেল রিডিংটাকে এই লিস্ট কাউন্ট দিয়ে গুণ করছি, সেটাই লিখেছি ফর্মুলায়। ফাইনাল রিডিং হচ্ছে লিনিয়ার স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইন্টু লিস্ট কাউন্ট। দেখো তাই করেছি। এবার ক্লিয়ার নিশ্চয়ই? বেশ, এই চ্যাপ্টার শেষ। রোটেশনাল মোশন
নতুন চ্যাপ্টার পরের দিন শুরু করব। তোমার কাজ হবে অঙ্ক কষা কিন্তু। আর কোনো জায়গা থেকে কিছু প্রশ্ন করবে? দেখবে প্রপোর্শনাল এরারের অনেক অঙ্ক আছে। হ্যাঁ, যন্ত্রগুলো কি হয়েছে?